বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। 2034 সালের মধ্যে অর্থনীতি ট্রিলিয়ন ডলারের উন্নয়নের পরিকল্পনা। জিয়া হত্যার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যে মানবতাবিরোধী অপরাধের শুনানি। কেবল নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না ইসি, জানালেন রহমানুল মাসুদ। স্পিকারের নির্দেশনা পেলেই সিদ্ধান্ত। এবং আজও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, চাপ কম থাকায় বিঘ্ন সরবরাহ ব্যবস্থা, বিপাকে চালক মালিকরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। 2034 সালের মধ্যে অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের উন্নয়নের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। ভ্যাট ট্যাক্স সহজীকরণে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করতে হচ্ছে বর্তমান সরকারকে। Your investments have created jobs, introduced new technologies, strengthened global supply chains, and contributed to Bangladesh's economic progress. For that, I extend my sincere gratitude. Before entering politics, I also started my career as a businessman. From my experience, I have learned that business do not succeed only because of entrepreneurial credential or political promises. মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এ মোজাফফরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বিষয়ক শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে 21 জুলাই তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। আজ মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো সহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তি সহ কয়েক দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি প্রদান করেছে 11 দলীয় জোট ও জুলাই আন্দোলনের কয়েকজন শহীদ পরিবারের সদস্য। সকালে তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষাৎ করেন চিফ প্রসিকিউটরের সঙ্গে। এ সময় তারা বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম দাবির বিষয়গুলোকে সাধুবাদ জানিয়ে ট্রাইব্যুনালের বর্তমান বিচারের অগ্রগতি সম্পর্কে তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনজনিত অভিযোগে সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে জামায়াতে ইসলামের কাছ থেকে নির্বাচন কমিশন এখনও চিঠি পায়নি বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না ইসি। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে চিঠি পেলেই কেবল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে সংসদ সদস্য নিজে পদত্যাগ করলে সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী তা কার্যকর হবে বলেও জানান রহমানুল মাসুদ। সাতক্ষীরা 4 আসনের যে এমপি সাহেবকে যে জামাত ইসলাম কর্তৃক বহিষ্কৃত হয়েছে, এই মর্মে একটা চিঠি আপনারা আমাকে অবহিত করলেন, কিন্তু আসছে কিনা আমার এটা জানা নেই। তাদের চিঠি আসার পরে আমরা বিচার বিশ্লেষণ করব যে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(4) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে সরবরাহ কমে যায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। ভোগান্তিতে পড়েছেন চালক, যাত্রী
ও স্টেশন মালিকরা। কয়েকদিন ধরে বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনেই দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে ধীর গতিতে সরবরাহ চলছে, আবার কোথাও কোথাও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে কার্যক্রম। গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। এর প্রভাবে মিরপুর রোডে দেখা দিয়েছে তীব্র যানজট। এ বিষয়ে আরও জানাতে কল্যাণপুর ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। মনির, ফিলিং স্টেশনগুলোতে চিত্র কেমন দেখছেন এবং বাসাবাড়িতে গ্যাস সংকটের আপনার কাছে কি তথ্য আছে এ ব্যাপারে জানাবেন। ইমা, আমরা এখন দাঁড়িয়ে আছি কল্যাণপুরের হাফিজা সিএনজি ফিলিং স্টেশনের ঠিক সামনে। তো এখানে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি রোড। আমার পেছনে যে সারি দেখতে পাচ্ছেন, এটি আমরা কল্যাণপুর থেকে এই সারিটা গিয়ে ঠেকেছে একদম টেকনিক্যাল পর্যন্ত। যে ইমা, আপনি জানেন যে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের যত দূরপাল্লার বাস এবং এখানকার মানুষ কিন্তু এই রোড দিয়েই যাতায়াত করে, যার কারণে এই সড়কটিতেও কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তো আমরা যদি একটু পাম্পের ভেতরে একটু দেখাতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু যেখানে পাম্পের ভেতরেও আসলে কয়েকটি পয়েন্ট দিয়ে আসলে তারা যেই তরলীকৃত যেই প্রাকৃতিক গ্যাস সেটি কিন্তু তারা দিচ্ছে এবং এখানে চাপ নেই বললেই চলে, যার কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও এখানকার যে চালকরা তারা কেউ এসেছেন ফজরের নামাজের আগে, কেউ এসেছেন রাত 12টার দিকে, কিন্তু এখনও তারা আসলে তাদের কাঙ্ক্ষিত সেই গ্যাস তারা সংগ্রহ করতে পারেননি। আমরা দেখাচ্ছি যে আসলে দীর্ঘ কত সারি এবং এখানে পাম্পের যারা পাম্প কর্তৃপক্ষ আছে তারাও বেশ বিপাকেই পড়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল জ্বালানি বিভাগ তারা বিবৃতি দিয়েছে যে ভাসমান যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে, অর্থাৎ যেটাকে এলএনজি বলা হয়, সেই গ্যাসের যে ভাসমান যেই পয়েন্ট সেখানে কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই এই গ্যাস সংকট সৃষ্টি হয়েছে, যার কারণে শুধু ফিলিং স্টেশনই নয়, শুধু সিএনজি ফিলিং স্টেশনই নয়, বাসাবাড়িতেও কিন্তু আসলে গ্যাসের তীব্র সংকট দেখা গেছে। আমরা এই মুহূর্তে একজন সিএনজি চালক, অর্থাৎ যাদের চাকা না ঘুরলে তাদের পেটের চাকাও ঘুরে না, আমরা তার সাথে কথা বলতে চাই। আপনি এই যে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে, আপনি কখন এসেছেন এবং আসলে গ্যাস কখন পাবেন বলে আপনি প্রত্যাশা করছেন এবং আপনাদের ভোগান্তি কত? 12টার সময় আসছি, এখন তো কয়টার সময় দিব, আবার প্রেশার উড়াইতেছে, এটা নির্দিষ্ট পামালাও কইতে পারে না। 12টার সময় আসছি, গাড়ির মালিক তো 1 টাকাও জমা কম নেয় না। আমরা বিপদে আসছি, এটা তো কেউ তদারকিও করে না। আসলে আমরা যে এখানকার যে ফিলিং স্টেশন সেই ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে যাতে সরকার যাতে 2 দিন বা 3 দিন বা সময় নিয়ে যাতে এই সিএনজি পাম্পগুলো বন্ধ রাখার নোটিশ জারি করে। ইমা, আমার কাছে এই ছিল গ্যাস ক্রাইসিসের সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানো এবং জিজ্ঞাসাবাদের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। ইমা, বিষয়টি হচ্ছে যে এই মোজাফফর হোসেন তার সঙ্গে কিন্তু এই মানবতা বিরোধী অপরাধের মামলার অন্যতম যে আসামি মাসুদ উদ্দিন চৌধুরী, তার যে ব্যক্তিগত সহকারী ছিল, তার সঙ্গে কিন্তু একটি ছদ্মনামে কিন্তু যোগাযোগ ছিল এবং একই সঙ্গে কিন্তু মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গেও তার সেই মাধ্যমে কিন্তু একটি যোগাযোগ ছিল। এবং যে বিষয়টি হচ্ছে যে এই সূত্র ধরেই কিন্তু ট্রাইব্যুনালের যে তদন্ত টিম কিন্তু মাসুদ উদ্দিন চৌধুরী যে সে সময় 1/11 যে অন্যতম কুশীলব ছিলেন, সে 1/11 থেকে শুরু করে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় কিন্তু মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং সেই সূত্র ধরেই কিন্তু যেহেতু যোগাযোগ ছিল, সেই সূত্র ধরেই কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু মানবতা বিরোধী অপরাধের একটি কয়েকটি বিষয় কিন্তু তথ্য পেয়েছে। এর মধ্যে কিন্তু জুলাই আন্দোলনেও কিন্তু তার সম্পৃক্ততার বিষয়ে কিন্তু ওনাকে একটি তথ্য পেয়েছে বলে চিফ প্রসিকিউটর এর আগে 2 দিন আগে কিন্তু জানিয়েছেন। তো তার জন্যই কিন্তু তাকে এই মানবতা বিরোধী অপরাধে মামলার আসামি করার জন্যই কিন্তু আবেদন করে। তো ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করে তাকে আজকে কিন্তু অর্থাৎ 23 জুলাইতে কিন্তু হাজিরের নির্দেশ দেয়। তো আজকে হাজির করা হয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তারও দেখানো হয়েছে
কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে কিন্তু তোলা হয়েছিল এবং এখন এই মাত্রই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে কিন্তু জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ সহ 11 জন হত্যা মামলার যে মানবতা বিরোধী অপরাধ যে মামলাটি রয়েছে সেই মামলাটির কিন্তু আজকে আসামি পক্ষের শুনানি রয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু ডিসচার্জের বিষয়ে কিন্তু শুনানি করবেন এবং এর আগে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি হয় এবং আসামি পক্ষেরও কিন্তু আংশিক শুনানি হয়। আজকে কিন্তু রয়েছে কেবল ডিসচার্জ বিষয়ে শুনানি। এ বিষয়ে কিন্তু শুনানি হবে এবং শুনানি হওয়ার পর বিচার শুরুর আদেশ দিবেন কিনা সে বিষয়টিও কিন্তু একটি রয়েছে এবং হয়তো বিচার শুরুর জন্য একটি দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। তো ইমা আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের 23 জুলাই থমথমে পরিবেশ বিরাজ করে সারা দেশে, যাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত জুলাই এবং কমপ্লিট শাটডাউন পরবর্তী এক ক্রান্তিকালীন দিন হিসাবে চিহ্নিত করা হয়। এই দিনে পূর্ববর্তী দিনগুলোর ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতা ও দমন পীড়নের ক্ষতে দেশ যখন স্তম্ভিত, তখন একদিকে স্বৈরাচারী সরকারের আইনি কৌশল এবং অন্যদিকে আন্দোলনকারীদের প্রতিরোধ ও নতুন আলটিমেটামের মধ্য দিয়ে এক জটিল রূপ নেয়। আরো জানাচ্ছেন ইমদাদুল হক খান। 2024 সালের 23 জুলাই টানা সংঘাত, কারফিউ এবং ইন্টারনেট বন্ধের মধ্যে তৎকালীন সরকার জারি করে বহুল আলোচিত কোটা সংস্কারের প্রজ্ঞাপন। নতুন প্রজ্ঞাপনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের 9ম থেকে 20 গ্রেড পর্যন্ত চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে এবং 7% পদে কোটা রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। তৎকালীন শেখ হাসিনা সরকার একে আন্দোলনের অবসান হিসাবে প্রচারের চেষ্টা করে। অন্যদিকে কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে আন্দোলনের শেষ ধাপ হিসাবে দেখেননি শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নতুন 4 দফা দাবি, যার মধ্যে ছিল সম্পূর্ণ ইন্টারনেট চালু, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। 23 জুলাইও দেশ জুড়ে বলবৎ ছিল সেনা মোতায়েন সহ কঠোর কারফিউ। তবে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার পরিস্থিতি বিবেচনা করে দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। সরকারের নির্বাহী আদেশে এই দিনও সারা দেশে সাধারণ ছুটি বহাল ছিল। সেদিন ছিল সম্পূর্ণ টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্ল্যাকআউটের 6ষ্ঠ দিন। ব্যাপক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে 23 জুলাই রাতে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, ব্যাংক, গণমাধ্যম ও জরুরি সেবায় সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধই থাকে। পরিস্থিতি তখনও স্বাভাবিক হয়নি। দেশ জুড়ে চলতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। মাত্র একদিনে গ্রেপ্তার হন প্রায় 1100 মানুষ। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ছিলেন অন্তত 517 জন। এদিন বর্তমান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ দলটির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। রাজধানীতে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয় আরও 38টি মামলা। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ ছিলেন। পুলিশের নির্বিচার গুলি এবং হেলিকপ্টার থেকে হামলার কারণে ঢাকার হাসপাতালগুলো ছিল লাশে ঠাসা ও রক্তাক্ত। 23 জুলাইও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ মারা যান। ফলে 200 ছাড়িয়ে যায় আনুমানিক মৃত্যুর সংখ্যা। মূলত 23 জুলাইয়ের এই আপাত শান্ত কিন্তু থমথমে পরিস্থিতি পরবর্তীতে ছাত্র জনতার পুঞ্জীভূত ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়, যা আন্দোলনকে এক দফা অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের চূড়ান্ত অভ্যুত্থানের দিকে ধাবিত করে। ইমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। উজানের ঢলে কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র আকার ধারণ করেছে পদ্মা নদীর ভাঙন। প্রবল স্রোতে প্রতিনিয়তই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে শত শত বিঘা আবাদি জমি। এতে চরম আতঙ্কে রয়েছে নদীপাড়ের বাসিন্দারা। প্রতি বছর ভাঙনের সর্বশান্ত হলেও নদী শাসনের স্থায়ী কোনো উদ্যোগ না নেওয়ায় চরম ক্ষোভ ও হতাশা জানান স্থানীয়রা। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার মরিচা ইউনিয়নের মাঝদিয়ার ভুরকাপাড়া ও কোলদিয়ার এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত 3 সপ্তাহে ভাঙনের কবলে পড়ে অর্ধশতাধিক কৃষকের প্রায় 300 বিঘা আবাদি জমি ও বিভিন্ন ফসল নদীগর্ভে বিলীন হয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভুক্তভোগীরা একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করলেও নদী শাসনের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাই ভাঙন কবলিত এলাকা রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদী শাসনের দাবি জানান তারা। গাঙ্গের যে অবস্থা একবার বাড়ি বলে যেভাবে চলে যাচ্ছে ভাঙতেই আছে, বাড়ি ভিন্নে চলে আসছে। আমাদের খুব খুব মার কষ্ট, আমাদের একটু বাঁচান। সব ভাঙিয়ে চলে গেছে। আমার এখন মাঠ ভাঙা শুরু করেছে। এখন আমরা কোথায় যাব, কোথায় কি করব, আমরা থাকার কোনো পরিবেশ নাই। জোর আবেদন স্থায়ীভাবে বেড়ে পাচ্ছে। আমরা এখানে 10-12 হাজার লোকের বসতি। দ্রুত ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। যেসব পয়েন্টগুলো খুব অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি হচ্ছে সেই সব পয়েন্টগুলোতে আমরা সাইট পরিদর্শন করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে আমরা সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে আমরা ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা করব। ভাঙন রোধে সংসদে বরাদ্দ চেয়ে ডিও লেটার উপস্থাপনের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। জিও ব্যাগ মারার জন্য আমি বারবার তাদের অনুরোধ করেছি, ডিও লেটার দিয়েছি। মাত্র 2 কোটি টাকা ওখানে সরকারিভাবে মন্ত্রী মহোদয় স্যাংশন দিয়েছিলেন। শুধু আশ্বাস নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নদী পাড়ের বাসিন্দাদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিপর্যয় নেমেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার কৃষি খাতে। নুয়ে পড়েছে বীজতলার চারা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ জমিতে আবাদ করা সবজি। মাঠের পর মাঠ ফসল তলিয়ে যাওয়ায় পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। ফিরোজউদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলার 11 ইউনিয়ন ও 1টি পৌরসভার মধ্যে চরকিং ও চরঈশ্বর অঞ্চল সবজি চাষের জন্য বিখ্যাত। কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে তলিয়ে যায় এই 2 ইউনিয়নের অধিকাংশ সবজি ক্ষেত। বৃষ্টি ও পানি কমা শুরু হলেও তার আগেই সবজির গোড়ায় পচন ধরে যায়। অনেকে নিজেদের সহায় সম্বল বিক্রি করে এই সবজি চাষ শুরু করেন, আবার অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদে নেমেছেন। নিজেদের শেষ সম্বল হারিয়ে নিঃস্বপ্রায় অনেক কৃষক। উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজ সহ প্রায় 25,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় 80,000 কৃষক আর্থিক সংকটে পড়েছেন। প্রাথমিকভাবে কৃষকরা 20 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। 15 কেজি ধান ফেলাইছি, ফেলাইবার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। এই সমস্ত নষ্ট হওয়ার কারণে যে সবজি এখন আমাদের সংকট পড়ে গেছি, না পারছি যে কৃষক খেতে না খেতে বাজার দেখতে ভক্তরা কিনে খেতে। এদিকে কৃষি অফিস থেকে সঠিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কৃষি অফিসার আছে, এখনো আজ পর্যন্ত আসি দেখে নাই যে আমরা ক্ষতিগ্রস্ত। কৃষি অফিসার থেকে বা পরিষদ থেকে কেউ আমাদেরকে দেখতেও আসে না। কৃষি বিভাগ বলছে টানা বৃষ্টিতে হাতিয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকের। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির বর্ণনা জেলা অফিসে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছানো হবে। প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে যথাযথ ক্ষয়ক্ষতির নিরূপ করা গেলে কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারে কঠোর বার্তা দিলেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এমন ঘোষণার পরও তীর ছুঁড়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। নতুন করে 3 দফা দাবিও সামনে আনেন রাহুল গান্ধী। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতো ডেস্ক রিপোর্টে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টি সিজেপির ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি পদ না ছাড়ায় আন্দোলনও বেগবান হচ্ছে। শিক্ষার্থীদের তুমুল আন্দোলন ও সংসদে হট্টগোলের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দেন তিনি। মোদী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না, দোষীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তবে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই তরুণদের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। पहला धर्मेंद्र प्रधान और अमित शाह का रेजिग्नेशन, दूसरा कि स्टूडेंट्स को जिन्होंने मारा है, जिन्होंने ह्यूमिलिएट किया है, उन पर एक्शन लिया जाए। এবং আন্দোলনে দমন পীড়নকারীদের শাস্তির দাবি জানিয়েছে রাহুল গান্ধী। এছাড়া ককরোচ জনতা পার্টি সিজেপিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। My life has changed like all 180 degrees. It has changed upside down. এদিকে দিল্লি থেকে শুরু হওয়া জেনজি আন্দোলন এখন ভারত ছাপিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও নেদারল্যান্ডসে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং যন্তর মন্তর এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা স্থগিত করেছে প্রশাসন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে রোমাঞ্চ বাড়াতে এবার বড়সড় পরিবর্তন আনলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্দশ আসরের জন্য সম্পূর্ণ নতুন এক 3 স্তরের ফরম্যাট ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বাদ দেওয়া হয়েছে কোয়ার্টার ফাইনাল, যুক্ত হয়েছে সুপার সিরিজ ও সুপার 7 রাউন্ড। 2027 বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে বিস্তারিত মশিউর রহমানের রিপোর্ট। বদলে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের চিরচেনা রূপ। 27 সালে 14 দলের মহাযজ্ঞকে আরও আকর্ষণীয় করতে সম্পূর্ণ নতুন ফরম্যাটে চূড়ান্ত করছে আইসিসি। নতুন নিয়মে টুর্নামেন্টের শুরুতেই থাকছে বড় চমক, যার নাম সুপার সিরিজ। আসরে কোয়ালিফাই করা 14টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ের 4টি দল অংশ নেবে এই প্রাথমিক স্তরে। নিজেদের মধ্যে রাউন্ড রবিন লড়াই শেষে মাত্র একটি দল টিকিট পাবে মূল পর্বের, বাকি 2 দলকে বিদায় নিতে হবে শুরুতেই। এরপর শুরু হবে আসল রোমাঞ্চ। সুপার সিরিজ থেকে আসা একটি এবং সরাসরি মূল পর্বে থাকা 11টি দল নিয়ে শুরু হবে গ্রুপ পর্বের আসল খেলা এবং দলগুলোকে বিভক্ত করা হবে 2টি গ্রুপে। গ্রুপ পর্বের 30 ম্যাচের লড়াই শেষে উভয় গ্রুপের শীর্ষ 3 দল এবং পরিসংখ্যানের দিক থেকে সেরা চতুর্থ দল নিয়ে শুরু হবে আরেকটি রাউন্ড। 7 দলের এই সম্পূর্ণ নতুন পর্বের নাম হবে রাউন্ড সুপার 7। বিশ্বকাপের তৃতীয় স্তরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে মাঠে নামবে। 21 ম্যাচের লড়াই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল সরাসরি পা রাখবে সেমিফাইনালে, অর্থাৎ নতুন এই বিন্যাসে থাকছে না কোনো কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আইসিসির দাবি, গুরুত্বহীন ম্যাচের সংখ্যা কমিয়ে প্রতিটি খেলায় উত্তেজনা এবং শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতেই এই ফরম্যাট। বিশ্বমঞ্চের এই নতুন মারপ্যাচে বাংলাদেশ সহ বড় দলগুলোর জন্য প্রতিটি ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। মশিউর রহমান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। 2034 সালের মধ্যে অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নয়নের পরিকল্পনা। জিয়া হত্যার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যে মানবতাবিরোধী অপরাধের শুনানি। কেবল নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না ইসি, জানালেন রহমান আল মাসুদ। স্পিকারের নির্দেশনা পেলেই সিদ্ধান্ত। এবং আজও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, চাপ কম থাকায় বিঘ্ন সরবরাহ ব্যবস্থা, বিপাকের চালক মালিকরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন
www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।